7 বছর বয়সী তেজুর বিয়ে হয় 24 বছরের এক পুরুষের সাথে। সেই বাসর রাতেই তাকে রেখে লন্ডন চলে যায়। আজ দীর্ঘ 10 পর দেশে ফিরছে রিহান চৌধুরী তার স্বামী। রিহান পরিবারের সবাইকে নিষেধ করার সত্ত্বেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্র চৌধুরী, চাচাত ভাই 3 জন বীর, মহিদ, মারুফ এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার। সবচেয়ে বেশি খুশি রুহি তালুকদার। তার নারী চিড়াধন আসছে 1 বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। খাবারের সব মশলাপাতি সিলন্ডায় বাটাবাটি করছে তেজু, যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়ার সত্ত্বেও কাজের লোকের মতো কেটে যাচ্ছে দিনরাত। জীবনের 7টা বছর রাগীনভাবে কাটালেও তার পরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কি জিনিস সে জানত না। বয়সটা ছিল পুতুল খেলার সেই বয়সে। ওয়াদা রক্ষার্থে তার থেকে গুনে গুনে 7 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। এই অলক্ষী, এখনো তোর পেঁয়াজ বাটা হয়নি নাকি? আমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করছিস? কবুদ্ধর বলে দিচ্ছি, তোর এই উপায়জা মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্টটা কেউ বুঝে না। দেখাবো না বড় আম্মু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলছে। পেটের অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে, যেটা কারো চোখে পড়ছে না। এই মাসে কি জ্বর দেরি করে হওয়ার পেট ব্যাগ কি থায় মরে যাচ্ছে। তার এই কষ্ট কেউ দেখছে না। দেখি সর হয়েছে। আমার ছেলে আসার সময় হয়েছে, একদম রুম থেকে বের হবি না। কথাটা বলেই রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছতাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার 2 চোখে সহ্য করতে পারে না। উনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা পড়ে বুটির উপরে। হাতে লম্বা করে কেটে গেছে। আহা! তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না। কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিচে ব্যথা সহ্য করে। চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। বসা থেকে উঠতেই মাথা ঝিমঝিম করে উঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে বেডে শুয়ে পড়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বুকটা ধড়ফড় করছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকে 4 বছর আগের ঘটনা। অতীত, তোর কত বড় সাহস আমার নোটবুকে হাত দিচ্ছিস? আজ তোর হাত আমি কেটে ফেলব। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে ধপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইজা, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ধরিনি। এই যে এখানে ধুলো পড়েছিল, সেটা পরিষ্কার করছিলাম। তেজুর গলা আতঙ্ক স্পষ্ট। মিথ্যেবাদী, একদম মিথ্যে বলবি না। চোর কোথাকার, নিশ্চয় এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তোর এই হাত আমি রাখব না। রিহানের কথায় দূরে পালাতে চায় তেজু। তার শরীর কাঁপছে ভয়ে। পালানোর আগে রিহান তার জুটি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইজা, আমি তেজুর কথা শেষ করতে দেয় না রিহান। মুখ চেপে ধরে আর এক হাতে তেজুর ডান হাত নিয়ে দরজার ভিতরে ঢুকিয়ে দরজা আস্তে করে বেঁধে দেশ। তেজুর মনে হলো ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না। রিহানের হাতে ঘি মর দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ওহো আল্লাহ! আম্মু তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। আল্লাহ আল্লাহ! ফ্লোরে বসে কই মাছের মতো ধড়ফট করছে তেজু। হাতের 4 আঙুল লাল টুকটুকে হয়ে একটা লম্বা দাগ বসে গেছে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন পাগলের মতো হামাগুড়ি দিতে থাকে সারা রুমে। আহ আম্মু! তেজুর এমন ক্ষীরণ চিৎকার কারো কানে যায় না। চারদিক নীরব। কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাহির থেকে ছোট মা ঘির, বড় মা ঘির কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু পিছু রিহান যায়। তেজুর চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ছে। বাবা মৃত্যুর আগে একটা কথা রাখবে আমার? ছেলের কথায় আমজাদ চৌধুরী কেঁদে দেয়। বুক কেঁপে ওঠে। বাবার হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে, সেটা একমাত্র বাবারাই জানে। কি কথা রিক? আমাকে বল, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই, তোমাকে বলছি। আমার মা ঘিরা, মেয়েটাকে দেখে রেখো। হয়তো একটু পর আমার সময়ও ঘনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা, ওয়াদা করো আমাকে। বাহিরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ, ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি,
দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে উঠে। বুক ভেঙে যাচ্ছে। রিককে সে দেবর কম, ভাইয়ের চোখে বেশি দেখে। এইভাবে বলছিস কেন? আজকে দুইজনের কাজী ডেকে বিয়ে দেব। তোর মনের কুতকুত সব চলে যাবে। আমার তেজুর খেয়াল রাখব, তোর কিছু হবে না। ভাবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢুকে তেজু বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। বাবা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিছু হয়নি, একটু পর যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি, একদম না করবি না। বিকালবেলা কাজী ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়ে যায়। রিহান বিয়ে করবে না বললে রুহি নিজের কসম দেয়। বাধ্যগত রিহান বিয়ে করে, কিন্তু এই বিয়ে সে মেনে নিতে পারে না। ছোট তেজুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টা বাজে, রিহান আসেনি। তার মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে লন্ডন চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে। এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেই দিন রাতে রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সবচাইতে অসহায় মুহূর্ত পাড়ি দিয়েছে। একদিকে স্বামী পেলে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টি ভালোবাসার পরিবর্তে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই, প্রতিনিয়ত। বর্তমান কি বাবা, আমি তেজুকে তালাক দিব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনো পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পড়ে হয়েছে, তাই মুখে 3 তালাক বললেই হয়ে যাবে। রিহানের কথায় গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়। কেউ শব্দ করার সাহস পায় না। তেজু একা একা সেবলুন দিচ্ছে, ভীষণ জ্বালা করছে। নিজে ওষুধ দিয়ে নিজে ফু দিচ্ছে। যন্ত্রণায় ছুটে চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে পানি। অনেক লম্বা করে হাতের তালুতে কেটে গেছে। নিঃশব্দে কাসফিয়া তালুকদার নাতনির রুমে ঢুকে, আমাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটল? তেজু চোখ তুলে ফেলফেল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বর বুই তো বটিতে ধাক্কা মেরেছে, অসাবধানতায় কেটে গেছে বটিতে। কাসফিয়া চৌধুরী হালকা হাসলেন। তারপর যত্ন করে সেবলুনের বোতল আর তুলো নিজের হাতে নিয়ে ফু দিতে দিতে হাতে লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যে বলছিস তেজু দাদু ভাই? আমি তো সব জানতা মানুষ। আমি বলছি শুন, এখনো সময় আছে, চলে যা এখান থেকে। কার আশায় পড়ে আছিস তুই এখানে? তেজু নির্লোভ নির্যাতিত চোখে তাকিয়ে থাকে সেই কুঁচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে, কিভাবে ফেলে যাব? এই জীবনটা আল্লাহর কাছে এইভাবেই সঁপে দিলাম। এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই। কারো না কারো তো কষ্টে থাকতে হবে, সে না হয় আমি থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাঁদাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারছি না। দেখি শুয়ে পড়, আমি গরম পানির ছেঁক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাসফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট বেগটা চেপে ধরেন। তার মায়ের নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যায়, দাদু আমাকে দাও। সে বোধহ চলে এসেছে। আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাসফিয়া চলে যান। না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিডির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড়নাতিকে। রিহান, কিভাবে পারলি এত বছর মাকে ছেড়ে বিদেশ থাকতে? আমাদের কথা কি একটু মনে পড়েনি? পড়েছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনে শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি কি মমকে ডাকটা শুনল। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে। কথার ভেতর রাগও মিশে আছে। দাদু ভাই কেমন আছিস? কারো কাপা কাপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজু নাম শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু কি নামটাকে সে ভীষণ রকম ঘৃণা করে। কানের কাছে শুনলে মনে হয় কেউ গরম শিকা ঢুকিয়ে দিয়েছে। রুহি বিরক্তির সাথে বলে, কাজ করার ভয়ে সেই যে রুমে গিয়েছে আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবে চেপে যাবে। কাসফিয়া বিস্ময়ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যে কিভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাসই করত না। সারাদিন মেয়েটাকে কেটে মেরে এখন বলছে কাজের ভয়ে রুমে শুয়ে আছে। তারও কিছু করার নেই। এই বাড়িতে তার কোনো কথাই আর চলে না।
মম, আমার রুমটা কি আছে নাকি আরেকটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গিয়েছিস তেমনি আছে। চলো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চেনা। দেখিয়ে দেওয়া প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আসছে, সব কিছুর প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিহানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর রাগী, কিটকিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রিহান কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায় না। গটগট পায়ে হেঁটে উপরে চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সবকিছু আগের মতোই, যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে। একটা জিনিসও এদিক সেদিক হয়নি। সুটকেস থেকে একটা শর্টস আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রিহান টান টান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ কিভাবে করবে। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে, ক্লান্ত লাগছে। রাত 1:00। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পায় ছাদের দরজা খোলা। কৌতূহল ভরে এগিয়ে যায়। যতই এগোচ্ছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে। ছাদের দরজা ফেরাতেই স্পষ্ট হয় কেউ ছাদের রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে করুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পেছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধড়ফড় করছে, সামান্য হলেই পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা বাড়ির কারো নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পিছনে ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালের শিশিরে ভেজা মসৃণ পানির মতো চোখ দুইটা তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে, এটা রিহান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো তেজু? আমি এই বাড়ির মেয়ে। ঠাস থপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে। কাটা হাত ছাদের মেঝেতে ঘষা খেতেই রক্ত পড়া শুরু করে। তাকে মারলো কেন, কিছুই বুঝল না। স্টুপিড ইডিয়েট গার্ল। এরপর থেকে কোনোদিন আমার সামনে আসবে না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবে না। কথা শেষ করে রিহান চলে যায়। পরে একলা তেজু গালে 5 আঙুলের দাগ টের পায়। রক্ত ঝরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দেবে। কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না। কথাটা নিজের মনে বলে রাগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে থাপ্পড় মারে, চোখ বন্ধ করে। তেজু একলা রুমে বসে আছে, সবাই নিচে খাচ্ছে। তাকে যেতে নিষেধ করেছে বড় মা, কারণ একটা তার মতো অলক্ষী কিকে দেখলে তার সোনা ছেলে রেগে যাবে। পেটের ক্ষুধার যক্ষিণ কিনায় বালিশ চেপে ধরে। পেট ব্যথা আর সহ্য হচ্ছিল না, তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যাকি থার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু, দাদু ভাই এই নে। সামনে তাকায় তেজু। ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কাসফিয়া। প্লেটের উপর ইলিশ মাছটা দেখতেই খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে, এটা তেজু কিছু মানুষকে দেখে বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজুর ছট ইফটা খিনিতে কাসফিয়া বুঝে গেল খিদে পেয়েছে। তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নড়ে চড়ে বসে হাঁটু ভাঁজ করে নিরুত্তরভাবে ছোট করে মুখটা হা করে। কাসফিয়া ছোট ছোট লোকমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। হঠাৎ খট করে দরজা খুলে যায়। দুইজন পিছন ফিরে তাকায়, দেখে বীর দাঁড়িয়ে আছে। তেজুর আরেকজন খেয়াল রাখার মানুষ, যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। তেজু বুঝে। তেজু রানী, আজকে নিচে খেতে যাসনি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে জীবনে প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। খাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, মুখে কোনো ভাষা নেই। যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজে ভর্তি হবি না? কলেজের কথা শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। সিস্কিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড় মাকে ভর্তির কথা বললে তার এক কথা, পড়াশোনা করে কি করবি?
সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গেলেও বড় মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারাও তো সবসময় রেগে থাকে তার উপর। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরনেই বোঝা যায় ঘৃণা। কি হলো? এত কি ভাবছিস? কালকে যাবি আমার সাথে? এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বেরিয়ে আসে বীরের ধমকে। টৈটম্বুর চোখে তাকায়, মিষ্টি করে নাক টেনে হাত কোলের উপর রেখে বলে, যাব ভাইয়া। কিন্তু বড় মা যদি রেগে যায়? রাখবে না, আমি আছি তো। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছেন ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে তেজু। কখনো ভাবতে পারেনি কলেজের দেখা সে পাবে। স্কুলে তো বছরে 1 মাসও ভালো করে যায়নি। সকালে বাসার সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই 2 জন শিক্ষিকা রেখেছিল, তাদের পড়া খুব সহজে বুঝে নিত। তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়। এই মুখে কি আছে সে জানে না, শুধু চায় এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা। আর সেই থেকে সব কিছু থেকেও এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগ পায়নি। এখন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তার পরের কথায় সেটা মুছে যাবে। কালকে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেলেও রেখে আসব। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে। তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু। মুখ অন্ধকারে ঢেকে যায়। কোমর হেলিয়ে পিছনে সরে যায়। অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাসফিয়া চৌধুরী নীরব, তার মুখ দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনি রাজি। 2 হাত ডেকে তেজু ফুপিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাসফিয়া। ভাতের প্লেট রেখে তড়িঘড়ি করে নাতনিকে ধরে কাসফিয়া। দাদুমণি, তুই এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরক যন্ত্রণায়? কার মায়ে পড়েছিস? তেজুর কান্না থেমে যায়। দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়। পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পিছনে তাক করে, যেখানে ছোট একটা বাতিজ বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়ায় থাকতে পারবো না তো তাদের না দেখে। তোমরা হয়তো ওইখানে মাটি উঁচু করা 2টা কবর দেখো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ 2টাকে। ওইখানেই আছে আমার স্নেহের মানুষ 2 জন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকব? যখন ওই দিকে তাকাই, মনে হয় তারা আমার দিকে মায়াভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকব আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবেন না, বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ কেন বোঝে না? ছোট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাসফিয়ার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারল কেন তেজু রুমে কম, বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখত ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব চিলস্কালের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা। তেজু হলুদ কালার একটা 3 পিস পরে নেই। তার উপর সুন্দর করে হেজাব করে। হালকা পিঙ্ক কালার জুতা, ডাগর ডাগর আঁকিতে কাজল টানে। ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়, ব্যাস রেডি সে। মনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইজা বলেছে হোস্টেলে দিয়ে আসবে না, এমনি ভর্তি করবে। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবে রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে মা বাবার কবরের দিকে। আমি যাচ্ছি, আব্বু আম্মু দোয়া করবে। আমি জানি তোমরা আমাকে দেখছ। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেই। নিচে আসতেই দেখতে পায় কেউ নেই। যে যার যার কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলাল দিয়ে মোবাইল টিপছে, বীর ভাই শরীরে সুটবোট পরে আছে। তেজু চোখ নিচু করে হালকা স্বরে বলে, ভাইজা চলুন। কারো চিকন কণ্ঠের স্বর শুনে বীর সামনে তাকায়। দৃষ্টি স্থির হয়ে যায়। ধূপ গিলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি যোগ। বীরেরও তাই, কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে 7 বছর ধরে। প্রথম বুঝত না এই অনুভূতি কেন কেন হতো। ধীরে ধীরে বড় হলো, নিজের অনুভূতি বুঝতে শিখল। সাথে বুঝতে পারল এই মেয়ে তার জন্য নিষিদ্ধ। কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিচড়ে চোখ সরিয়ে নেয়।